আমাদের আজকের গল্প পদ্ম নিখোঁজ। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দারোগা হলেও সাধারণত আমাকে থানার বাইরে কোথাও যেতে হয় না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমার যখন ডাক পড়ে তখন আমি চাইলে বিভিন্ন থানায় কিংবা বিভিন্ন অফিসারের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত হতে পারি। তবে সেটা অবশ্যই বড় সাহেবের নির্দেশে। এখন যে সময়ের কথা বলছি তখন হাতে তেমন কিছুই ছিল না। বড় সাহেব আমাকে একদিন ডেকে বললেন, প্রিয়নাথ, অনেক দিন ধরেই তোমায় দেওয়ার মতন তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আসলে তেমন কিছুই হচ্ছে না। তবে উত্তরের দিকে একটি গ্রামে জটিল সমস্যা তৈরি হচ্ছে। বোধহয় সেখানে কিছুদিনের মধ্যেই তোমায় পাঠাতে হবে। তৈরি থেকো। এই মুহূর্তে হাতে তেমন কিছু নেই। না, এই মুহূর্তে আমার হাতে তেমন কিছুই নেই। তাছাড়া আপনি ঠিকই বলেছেন, বর্তমানে অপরাধের সংখ্যা বেড়ে গেলেও ঠিক মাথা খাটিয়ে অপরাধ করার মতো অপরাধীর সংখ্যা কিন্তু অনেকটা কম। তাই আমাদের ওই চুপ করে বসে থাকতে হয়। তাছাড়া আপনার কারণেই আমি সবার সব রকম কেস চাইলেও তো নিতে পারছি না। তাছাড়া সবাই তো আর সমান নয়। দেখো প্রিয়নাথ, আমি চাইলেই তোমায় যে কোনো থানায় কিংবা অন্য কোথাও রাখতেই পারি। তাতে কিন্তু আমার সমস্যা বাড়বে। আসলে তুমি পুলিশের দারোগা হয়ে পুলিশের গোয়েন্দাদের যে সমস্ত কাজগুলো করতে পারো সেই সমস্ত কাজ অন্য কেউ করতে পারে না। তাই তোমায় এসব থেকে একটু দূরে রাখাই ভালো। তাতে তোমার একটু রাগও হতে পারে, তবে আমার কিছুই করার নেই। যখনই আমি আমার হাত পা গুটিয়ে বসে থাকার ব্যাপারে বড় সাহেবের সঙ্গে কথা বলতে যাই তখনই তিনি আমাকে এভাবে চুপ করিয়ে দেন। আর তো কিছুই করবার নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে আশেপাশের বিভিন্ন থানার অফিসারদের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছি। তাদের সঙ্গে কথা বলতে মাঝে মধ্যে দু একটা কেসের ব্যাপারেও বাইরে বেরিয়ে আসে। তখন সেটা নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করি। তাছাড়া পুলিশের যেই ফাইলগুলো দেখার চেষ্টা করছি সেখান থেকেও দু একটা কেস যে বাইরে বেরিয়ে আসে না তা নয়। তবে অনেক পুরনো কেস ধামা চাপা পড়ে যায়। সে মাটি খুঁড়ে কঙ্কাল বার করতে অনেক বেশি সময় লাগে। যা বলছিলাম, কয়েকদিন আগে হালদার মশাইয়ের থানায় বসে গল্পগুজব করব বলে তার থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার অফিস আর বাড়ি থেকে হালদার মশাইয়ের থানাটা খুব বেশি দূরে নয়। তাই গাড়ির ব্যবস্থা না করে আমি নিজের পায়ে হেঁটেই চলে গেলাম। মাঝে মধ্যে এভাবে বেরোতে বেশ ভালো লাগে। অতি সাধারণ পোশাকে পুলিশের কোনো কর্মচারী হলে আমায় বোঝার মতো ক্ষমতা কারোরই হবে না। তখন বর্ষার সময়, আমার হাতে একটা ছাতা, তাছাড়া পরনের পোশাক লম্বার মধ্যে। পথে যখন বেরিয়েছি তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। এখানে ওখানে লোকজন ছড়িয়ে রয়েছে। বড় রাস্তার কাছে ছাড়া দোকানপাট ভেতরে খুব একটা বেশি থাকে না। তবুও বিকেলে এ সময় দু একজন লোক চলে যাচ্ছে, আর দু একটা সাইকেলও ঘন্টা বাজাতে বাজাতে বাঁক নিচ্ছে। থানার মধ্যে ঢুকতেই দেখি হালদার মশাই একা নেই। তার সামনে উল্টো দিকে একজন মধ্যবয়স্ক লোক। এক নজর দেখে মনে হলো 50-এর একটু বেশি হবে। মাথার চুল এবং কপালের ভুরুও সাদা, এবং নাকের নিচের মোটা গোফটাও সাদা হয়ে এসেছে। 50 বছর বয়সে এমন সাদা চুলদারি খুব একটা দেখা যায় না। তবে এক্ষেত্রে বিষয়টা কেন হয়েছে তা জানি না। চোখে একটা চশমা, আর পোশাক আশাক দেখে মনে হলো বেশ অর্থবান পরিবারেরই লোক। গায়ের রংটা ফর্সা, টানা টানা দুটো চোখ আর লম্বা কপাল। চেয়ারের এক পাশে একটা সোনায় বাঁধানো লাঠিও চোখে পড়ল। আমি যখন ঢুকেছি তখন ভদ্রলোক বলছেন, 3টে দিন তো হয়ে গেল, কিছুই তো জানা গেল না। আসলে বুঝতেই পারছেন। সবই বুঝতে পারছি বৈকুণ্ঠ মশাই, কিন্তু আপনি তো এটা বুঝতে পারছেন না যে আমরা আমাদের কাজ করে চলেছি। এবার যদি আমাদের হাতে কিছু উঠে না আসে তাহলে তো আমাদের কিছু করার নেই।
তাছাড়া মেয়েটা যে কোথায় যেতে পারে সে ব্যাপারে তো সবই জানি, কিন্তু একটা সমস্যা যে ছিল তা তো বুঝতেই পারছেন। তাছাড়া আশেপাশের লোকেরা তাকে ভালো চোখে দেখেনি। এখন মেয়েটা যদি কোথাও গিয়ে থাকে, তার যদি কোনো বিপদ হয়ে থাকে, তখন তো সমস্যাটা আমার ঘাড়েই আসবে, নাকি? আমায় দেখতে পেয়ে হালদার মশাই বেশ খুশি হলেন। তিনি হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই আমি হাতের ইশারায় তাকে চুপ করে থাকতে বললাম। তারপর মন দিয়ে লক্ষ্য করলাম ভদ্রলোককে। গায়ে সাদা পাঞ্জাবি পরনে, সাদা নতুন পাট ভাঙা ধুতি, গম্ভীর গলা, মাথার চুল পেছনের দিকে সুন্দর করে পাতানো। তার গা থেকে একটা আঁতরের সুবাস ভেসে আসছে, কিন্তু লোকটার যে সমস্যাটা কি সেটা কিন্তু বোঝা গেল না। হালদার মশাই অভিজ্ঞ মানুষ, তাছাড়া আমার সঙ্গে বেশ কয়েকটা কেসে হালদার মশাই ছিলেন, তাই তিনি চট করে ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। তিনি বললেন, আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল আর একবার বলুন তো বৈকুণ্ঠ মশাই। আসলে যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ শুনবো। যদি কিছু বেরিয়ে আসে এর মধ্যে থেকে, আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আসবে। হালদার মশাইয়ের কথায় সামনে বসে থাকা লোকটা যে বৈকুণ্ঠ নামের কেউ তা বেশ ভালো করেই বুঝতে পারলাম। তার নাম বৈকুণ্ঠ চক্রবর্তী। তিনি সামান্য কেশে নিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, প্রথম থেকেই বলি, আমার বাড়ি এখান থেকে মিনিট 10 হাঁটা পথ। আমার ওখানে একটি দোতলা বাড়ি আছে। বাড়িতে কাজের লোক হরিসাধন আর রান্নার লোক মাধব রয়েছে। তাছাড়া বাড়িতে আর কেউ থাকে না। দোতলা বাড়ি, চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির সামনে সামান্য একটা বাগান মতো রয়েছে। বাড়িটা ছোটখাটো নেহাত নয়। আমার বাবা মারা যাওয়ার আগে বেশ কিছু সম্পত্তি রেখে দিয়ে গিয়েছিলেন। এ এলাকায় আর একটা বাড়ি আর বেশ কিছু টাকা রেখে গিয়েছিল। তাতে আমার চলে যায়, আলাদা করে কিছু করতে হয় না। তবে বছর 25 এই বয়সে বাবা একবার আমায় বিয়ে দিয়েছিল। তবে 2 বছর পর স্ত্রী মারা যায়। ছেলে মেয়ে কিছু হয়নি। তাছাড়া বাবা বেঁচে ছিল যখন, তখন আমার বয়স ওই 40 মতো হবে কোন। তখন পর্যন্ত বিয়ে করার কথা বারবার বললেও আমার কখনো ইচ্ছেই হয়নি। তবে এখন আমার বয়স 52। এই কয়েক মাস আগে একবার নদিয়ার কাছে একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে কি আমার একটি মেয়েকে ভারী পছন্দ হয়েছিল। যদিও তার বয়স অনেক কম, তবে তার বাড়ির লোকের কাছে সে কথা পারতে তারা আপত্তি করলো না। মেয়েটাও খুব একটা আপত্তি দেখিয়েছিল বলে মনে হয়নি। দেখুন, হাজার হোক বিয়ে তো করব মেয়েকে, তাই না? তার কথাটা শোনা দরকার। তাই আমিও তার কথা শুনেছিলাম। তবে তেমন কোনো ব্যাপার ছিল না। যথাসময়ে বিয়ে হয়ে গেল। তারপরেই বউকে নিয়ে চলে এলাম এইখানে। 1 মাস 2 সবই ঠিকঠাক ছিল। তারপর থেকে যেন কি একটা শুরু হলো। শেষের দিকে বউয়ের কোনো একটা সমস্যায় গলাটা কেমন যেন উদাসীন মনে হলো। ওই লোকটি কিছু যেন একটা চট করে ধরতে পারছে না এমনভাবে ভেবে নিয়ে আবার বললেন, 1 মাস আগের কথা। একদিন ঘরে বসে আছি। পাশের ঘরে আমার বউ, মানে পদ্ম। পাশের ঘরে ঢুকতে যাব, দরজাটা বন্ধ হয়ে রয়েছে। মনে হলো ঘরের ভেতরে যেন কার সাথে কথা বলছে, চাপা স্বরে, আস্তে আস্তে, যেন কারোর সাথে কথা বলতে বলতে খিলখিলিয়ে হেসে উঠল। আমি অবাক হয়ে গেলাম, এমন সময় কার সাথে কথা বলছে। দোতলায় কাজের লোক হরিসাধন কিংবা অন্য লোক মাধবের ওঠার অনুমতি একেবারেই নেই। আগে ছিল, তবে বিয়ে করার পর থেকে সে অনুমতি আমি নাকচ করে দিয়েছি। হরিসাধন আর মাধব দুজনেই বয়স প্রায় ওই 40-এর উপরে। তাছাড়া তারা বিশ্বস্ত লোক।
তারা ওপরে উঠে এলেও তাদের থেকে অন্য কোনো রকম আশঙ্কার চিন্তা আমার একেবারেই নেই। কিন্তু আমি ভাবলাম এমন সময় পদ্ম কার সাথে কথা বলছে। কথাটা ভেবে দরজায় ধাক্কা দিতে পদ্মর কথা থেমে গেল। তাড়াতাড়ি দরজা খুলে দিতেই ঘরের ভেতরটা দেখে অবাক হয়ে গেলাম। কেউ কোথাও নেই, তবে জানালার একটা পাল্লা খোলা। মনে মনে ভাবলাম তাহলে কি জানালা দিয়ে কারো সঙ্গে, কিন্তু সেটাই বা হয় কি করে? দোতলার জানালার কাছে কেউ আসবেটা কি করে? সে কথা বলতেই পদ্ম বলল, আপনি ভুল শুনেছেন। আমি তো কারোর সঙ্গে কথা বলছিলাম না। স্পষ্ট শুনতে পেলাম যেন তুমি কারোর সঙ্গে কথা বলছো, হেসে হেসে কারোর উত্তর দিচ্ছ। কিন্তু ঘরের মধ্যে যখন কেউ নেই, তার মানে জানালার এই কেউ নিশ্চয়ই এসেছিল। আমি সত্যিই বলছি, এই ঘরে কেউ আসেনি। তাছাড়া জানলাতেও কেউ আসেনি। আচ্ছা, জানলায় কেউ আসবে কি করে? দোতলার জানলার কাছে উঠবারও তো কিছু নেই। আর বাড়ির পিছনের দিকে জানলার কার্নিস তো অনেক নিচে। পদ্মর কথায় মনে পড়ল, সত্যিই তো একতলা চালার যে কার্নিশ সেটা আছে, তার উপরে কেউ উঠে দাঁড়ালে ওপরের জানালায় মুখ তো দূরের কথা, আজ পর্যন্ত আসবে না। কিন্তু মনের মধ্যে থেকে চিন্তাটা গেল না। আমি সত্যি সত্যি কি ভুল শুনতে পেয়েছিলাম? কিন্তু ঘরে কেউ ছিল না, এটা তো হতেই পারে। আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন। তাছাড়া কিছু লোকেরা মাঝে মাঝে এমন নিজে নিজে কথা বলে থাকে, সেটাও হতে পারে। আপনার কাছে ধরা পড়বে তাই সে লজ্জায় সে কথাটা হয়তো বলতে পারেনি। সেদিন থেকে শুরু হলো, তারপরেই হঠাৎ করে তার মধ্যে কেমন যেন অদ্ভুত সব ব্যাপার লক্ষ্য করলাম। একা একা মাঝে মাঝে কথা বলে। তাছাড়া রাতের বেলাও একটা ব্যাপার দেখে একদিন আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি দোতলায় পাশাপাশি 3টে ঘরের মধ্যে একটা ঘরে পদ্মকে থাকতে দিয়েছিলাম। সে ঘরে আমি দিনের বেলা কিংবা রাতের বেলা যেতাম। তবে সেদিন আমি পদ্মের ঘরেই ছিলাম। রাতের বেলা ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়েছে। দেখি পদ্ম বিছানার ওপরে উঠে বসে রয়েছে, কি যেন বিড় বিড় করে বলছে। আমি চমকে উঠলাম, তাড়াতাড়ি ধমক দিয়ে বললাম, পদ্ম, তুমি এত রাতে কার সাথে কি কথা বলছো? এতক্ষণ পরে বৈকুণ্ঠ মশাইয়ের চোখে মুখে একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। হালদার মশাই সেটা আগেই লক্ষ্য করেছিলেন। আপনাকে তো আগেই বলেছি হালদার মশাই। পদ্ম অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ঘরের মধ্যে একটা বাতি জ্বলছিল, সেই বাতির আলোতে পদ্মকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর সব ঠিক হয়ে গেছে এমন ভেবে পদ্ম আবার বিছানার ওপর ধীরে ধীরে শুয়ে পড়ল। আপনার কি মনে হচ্ছে পদ্মর কোনো রকম মানসিক সমস্যা হয়েছিল? আর তাহলে তো এমনটা হতে পারে যে পদ্ম নিজে থেকে বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চাইছে। সে তো আমিও ভাবছি। হতে পারে তার বাড়ির লোকেরা তাকে এই সমস্ত ব্যাপারে লুকিয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। না হলে বুঝতেই পারছেন তার বয়স 19 পেরিয়েছে, আর আমার বয়স তখন 53। এত তাড়াতাড়ি তারা রাজি হয়ে গেল। কিন্তু আমি এখন কি করব? কোনো সমস্যা হলে তো আমার ঘাড়েই এসে পড়বে, বুঝতেই তো পারছে। আপনি চিন্তা করবেন না, আপনি তো আমাদের সব জানিয়েছেন, আমরা দেখছি কি করা যায়। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা তো রইলামই। এরপর বৈকুণ্ঠ মশাই নমস্কার করে বাইরে বেরিয়ে গেলেন। আবার তার শরীর থেকে মিষ্টি আতরের গন্ধ এলো আমার নাকে। আমি তার শূন্য চেয়ারটায় বসে বললাম, ব্যাপারটা তো বেশ রহস্যময়। ভদ্রলোক কি বলছেন? তার স্ত্রী পাগল হয়ে গেছিল? ভদ্রলোকের ওই কথা শুনে তার বাড়িতে আমরা গিয়েছিলাম। একজন কনস্টেবলকে নিয়ে যাই তার বাড়িতে। সার্চ করে দেখা হয়েছে, মানে তার বউয়ের ব্যাপারে কোনো কিছু জানা যায় নাকি সেই কারণে। তাছাড়া তার বাড়ির রান্নার লোক মাধব আর কাজের লোক হরিসাধনের সঙ্গেও কথা বলে দেখেছি। তারাও কিন্তু মাসখানেকের মধ্যে পদ্মর এই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করেছিল। তবে পদ্ম ঘর থেকে বাইরে খুব কম বের হতো, তাই তারা কমই লক্ষ্য করেছিল ব্যাপারটা। তার বাপের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, মানে নদিয়ার কাছে? সেখানে তাদের কাছ থেকে কিছু জানা গিয়েছে? সেখানে লোক পাঠিয়েছিলাম, খোঁজও নিয়ে দেখেছি।
তবে তাদের কথায় তেমন কিছু মনে হচ্ছে না। তাছাড়া পদ্ম যে নিরুদ্দেশ হয়েছে সে ব্যাপারটা সেখানকার তার বাড়ির লোকেরা জেনে গেছে, তারাও খোঁজ খবর নিয়েছে। কিন্তু পদ্মর মধ্যে যে কোনো রকম পাগলামির লক্ষণ কিংবা অন্য কিছু ছিল সে কথা তারা বলছে না। তবে সেখানে খোঁজ নিতে গিয়ে কিন্তু অন্য একটা ব্যাপার উঠে এসেছে। হালদার মশাইয়ের মুখে সামান্য একটা হাসির ঝিলিক উঠেই মিলিয়ে গেল। তিনি গলা নামিয়ে বললেন, পদ্ম যেখানে থাকতো সেখানকার একটা ছেলের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল। তার বাড়ির লোক ব্যাপারটা জানতো, কিন্তু বুঝতেই পারছেন পদ্মর সঙ্গে যার প্রণয়ের সম্পর্ক ছিল তার অবস্থা খুব একটা ভালো নয়। আর এইদিকে বৈকুণ্ঠের অবস্থা বলার মতো নয়। তার নিজের দুটো বাড়ি রয়েছে, তার জমানো অর্থ, তাছাড়া নিজের যা রয়েছে তা দিয়ে তার পরের বংশধরেরাও পায়ের ওপর পা তুলে দিব্যি দিন কাটাতে পারবে। তাছাড়া গ্রামের দিকে বেশ কিছু জমি জমা আর সম্পত্তিও রয়েছে। এমন একজন পাত্র, হোক না বয়স্ক, বুঝতেই পারছেন মেয়ের বাবা মায়েরা পাত্রের মধ্যে আর কিছু দেখতে পাক না পাক, যেটা ভালো করে দেখতে পায় সেটা হলো। বাকি কথাটা বলার প্রয়োজন ছিল না। এ সমস্ত ব্যাপারে আমার খুব একটা আগ্রহ ছিল না। যে যা পারছে করুক, তাতে আমার কি। যতক্ষণ পর্যন্ত সব কিছু ন্যায়ের পথে আছে ততক্ষণ আমার তাতে মাথা ঘামাবার কোনো ব্যথা নেই। কিন্তু ব্যাপারটা বেশ জটিল। পদ্ম নিরুদ্দেশ হয়েছে আজ প্রায় 3 দিন হয়ে গেল, অথচ সে আছে কোথায়, কার সাথেই বা আছে, কেনই বা গেছে, কোনো কিছুই কিন্তু জানা যাচ্ছে না। হালদার মশাইয়ের সঙ্গে এ ব্যাপারে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। তবে মাথার মধ্যে কিন্তু ব্যাপারটা রয়েই গেল। সন্ধেবেলা অফিস করে বসে রয়েছি, ঘরের দরজাটা খোলা, বাইরের দিকে তাকালাম। সন্ধে নেমেছে, আকাশে চাঁদের আলো, চাঁদের আশেপাশে তারা দেখা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বারবার বৈকুণ্ঠ মশাইয়ের কথাগুলো মনে পড়ছিল। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো আর এমন হতো না। বোধহয় তার বাড়ির লোকেরা তার এই পাগলামি লুকিয়ে বিয়ে দিয়েছিল, নাহলে এত তাড়াহুড়ো করে বিয়ে দেবে বা কেন, তাই না? শুধু বৈকুণ্ঠই নয়, হালদার মশাইয়ের কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ব্যাপারটা কি, একটা মেয়ের বিয়ের প্রায় 2 মাস পরে হঠাৎ পাগলামি শুরু করে এবং তারপরে হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। হালদার মশাইয়ের সঙ্গে কথা বলে মেয়েটির নিরুদ্দেশ হওয়ার খবরটা জানতে পেরেছি। এই খবরটাও বড় অদ্ভুত। একদিন সকালে উঠে বৈকুণ্ঠ মশাই দেখতে পান তার ঘরের দরজা খোলা এবং তার ঘরে পদ্ম কোথাও নেই। কাজের লোক মাধব এমনকি হরিসাধনের সঙ্গে কথা বলেও জানা গেল পদ্মকে নাকি দেখা যায়নি এর মধ্যে। পদ্মকে রাতের বেলাতেই শেষবার দেখা গিয়েছিল। বৈকুণ্ঠ কী করবে বুঝতে পারছিল না। এমন সময় মনে হলো এই বৈকুণ্ঠ মশাইয়ের বাড়িতে যাওয়া প্রয়োজন। তবে তার আগে পদ্মের বাড়িতে যে হালদার মশাই খোঁজ নিচ্ছেন তার সঙ্গেও একবার কথা বলা দরকার। সকালে হালদার মশাইয়ের কাছে আবার গেলাম। আমি শশীভূষণকে পাঠিয়েছিলাম, আপনি একটু বসুন। আমি শশীভূষণকে এক্ষুনি ডেকে দিচ্ছি, বাইরে কোথাও গেছে হয়তো। এই, কে আছিস? শশীভূষণকে একবার আমার কাছে ডেকে দে তো। শশীভূষণকে পাওয়া গেল না। জানা গেল শশীভূষণ কি একটা কাজে যেন বাইরে গেছে, তার আসতে ঘন্টা 2 সময় লাগবে। তাই হালদার মশাইকে বললাম, যদি আপত্তি না থাকে তাহলে একবার ঘুরে আসাই যাক। তাছাড়া ওই বৈকুণ্ঠ মশাইয়ের বাড়িটাও তো একবার দেখা দরকার। কাজের লোকদের সঙ্গে যদি একবার কথা বলা যায়। তাতে আর আপত্তি কিসের? বারবার থানায় এসে খোঁজ খবর করে, সত্যিই বড় বিব্রত করছেন। আরে সব কিছু কি আর আমাদের হাতে আছে নাকি? আমরা তো আমাদের চেষ্টাটা করে চলেছি। তাছাড়া একটা মেয়ে যদি নিরুদ্দেশ হয়ে যায়, আবার তাও নিজে থেকে, তাহলে তাকে কি করে খুঁজে বার করা যায় আপনিই বলুন। থানায় 2-1টা কাজ ছেড়ে একজন কনস্টেবলকে শশীভূষণ ফিরলে তাকে থানায় রাখতে বলে আমি বেরিয়ে পড়লাম বৈকুণ্ঠ মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আপনারা এসেছেন, আমি ভাবলাম নতুন কিছু জানা গেল কিনা, কিন্তু হালদার মশাই আপনার সাথেই ইনি। আচ্ছা, আশা করি দারোগা প্রিয়নাথের কথা আপনি শুনেছেন। সেই দারোগা বাবু যে আমার সঙ্গে আপনার এই ব্যাপারে খোঁজ খবর করবেন বলে জানিয়েছেন। একবার যখন তিনি এই ব্যাপারটা হাতে নিয়েছেন তখন আশা করি আপনার স্ত্রীকে খুব সহজেই খুঁজে বার করতে পারবো আমরা। একতলার একটা ঘরের কাছে আমরা বসেছিলাম, আমি, হালদার মশাই আর বৈকুণ্ঠ মশাই। একটু পরেই একটা কাজের লোক হরিসাধন এসে আমাদেরকে চা দিয়ে গেল।
চায়ের কাপে আমরা চুমুক দিলাম। তারপর বৈকুণ্ঠ মশাই বললেন, দেখুন, কিছু বুঝতে পারেন নাকি? রাতের বেলা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল মেয়েটা, এখন আমি পড়েছি মহা সমস্যায়। আচ্ছা, এখানে আসার পরে পদ্মের মধ্যে আপনি কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? আমি সেই সময়ের কথা বলছি, যে 2 মাসে তার মধ্যে পাগলামি দেখা যায়নি। তখন সে কারোর সঙ্গে কথাবার্তা বলতো এমন কিছু? না, যা হয়েছে এই মাস খানেকের মধ্যেই হয়েছে, তার মধ্যে অনেক কিছুই পরিবর্তন দেখা গিয়েছে। আপনি ছাড়া এই ব্যাপারটার কে কে দেখেছেন? না, আপনার বাড়ির কাজের লোক 2 জন, তারা কি কখনো এমনটা দেখেছে? মাধব খুব বেশি দেখেনি, মাধব রান্নার কাজ করে, ঘরেই বেশিরভাগ সময়ও থাকে, ওই রান্নাঘরে। তাছাড়া মাধবের বয়স হয়েছে, সে রান্নাঘর আর নিজের ঘর ছাড়া অন্য কোথাও যাবে না। হরিসাধন তাকে রান্নার কাজে মাঝে মাঝে সাহায্য করে, তবে হরিসাধন কয়েকবার দেখেছে। বৈকুণ্ঠ মশাই আর হালদার মশাইকে সেখানে রেখে আমি আর হরিসাধন পাশের ঘরে গিয়ে ঢুকলাম। হরিসাধনের বয়স প্রায় 40-এর কাছাকাছি, তবে বেশ চটপটা লোক। আমায় এভাবে দেখে সে একটু অবাকই হয়েছিল। আমি তাকে স্বাভাবিক করার জন্য হেসে বললাম, চিন্তা নেই হরিসাধন, তোমার কোনো ভয় নেই। শুধু তোমায় যে যে প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর আমাকে দেবে, তাহলেই হবে। তোমাদের নতুন মালকিন মানে বৈকুণ্ঠ মশাইয়ের স্ত্রীর ব্যবহার বা কথোপকথন তোমার কেমন লাগতো? খুব ভালো, আমাদের সে খুব ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে যে কি হয়ে গেল, ওই মাথার গন্ডগোল, তারপর হঠাৎ করে যে কোথায় চলে গেল। আচ্ছা হরিসাধন, এই রাতের বেলা বাইরের দরজা মানে ওই যে 1 তলার ঘরে যে বড় দরজা, সেই দরজা কে বন্ধ করে? ওই দরজা আমিই বন্ধ করি, তারপরে তো ঘুমোতে যাই। সবার শেষে কে ঘুমাতে যায়? মানে তোমরা, নাকি বৈকুণ্ঠ মশাই কিংবা তার নতুন স্ত্রী পদ্ম? সবার শেষে আমি ঘুমোতে যাই। মাধব দাদার তো বয়স হয়েছে, সন্ধেবেলা রান্নাবান্নার কাজ ছেড়ে সে খাওয়া দাওয়া সেরে নেয়। আমি একটু রাতের দিকে বাবুকে খাবার দিই, তারপরে বাবুর ওই নতুন বউকেও তার ঘরে খাবার দেওয়া হয়। সবার খাওয়া হয়ে গেলে ঘর গুছিয়ে বাসনপত্র রেখে আমি ওই নিজের খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোতে যাই। যেদিন পদ্ম নিরুদ্দেশ হয় সেদিন তুমি কটার সময় ঘুমোতে গিয়েছিলে তার কোনো আন্দাজ আছে? হ্যাঁ, একতলায় রান্নাঘরের কাছে দেওয়ালে ঘড়ি আছে বাবুর। প্রতিদিন যখন সব কাজ সেরে আমরা ওই ঘুমোতে যাই, তখন প্রায় রাত 10টা বেজে যায়। আর সেদিনও প্রায় তেমনই বেজে গিয়েছিল। এইবার যে প্রশ্নটা করব সেটা খুব ভালোভাবে মনে করে বলবে। সেদিন পদ্ম আর বৈকুণ্ঠ মশাই দুজনে কি একই ঘরে ঘুমোতে গিয়েছিল নাকি আলাদা আলাদা ঘরে ঘুমোতে গিয়েছিল? হরিসাধন বেশ কিছুক্ষণ ভাবল, তারপর একটু ইতস্তত করে বলল, প্রথমে তো বাবু খেয়ে চলে গেল, তার আগেই তো ওপরের ঘরে খাবার দিয়ে এসেছিলাম। হরিসাধন এলোমেলোভাবে যা বলল তার মানে এমনটা দাঁড়ায়। প্রথমে পদ্মকে সে উপরে খাবার দিয়ে এসেছিল, তারপর বৈকুণ্ঠ মশাই নিচে খেতে যায়। আর তখন বৈকুণ্ঠ মশাই কোনো কারণে বেশ রেগে গিয়েছিল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে ভীষণ রেগে রয়েছে, কিন্তু তার কারণ কি হরিসাধন তা নাকি জিজ্ঞাসা করেও জানতে পারেনি। আমি বললাম, এবার একটা কথা বলি, যদি পদ্ম রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যায় তাহলে তাকে দরজা খুলতে হবে, কিন্তু ঘরের দরজা নিশ্চয় ভেতর থেকে তালা বন্ধ করা থাকে। না, বন্ধ করা থাকে, ভেতর থেকে খালি দরজায় ওই হুড়কো লাগিয়ে দেওয়া। হুড়কো খুলে ফেললেই যে কেউ বাইরে চলে যেতে পারবে। তুমি কোনো শব্দ শুনতে পাওনি সেদিন রাত্রে? এই কথায় হরিসাধনের মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল। তারপরে সে আবার সামলে নিয়ে বলল, না বাবু, আমি তো সেদিন কোনো শব্দ শুনতে পাইনি। আমি ওই বিছানায় শোয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম। হরিসাধনের কাছ থেকে আর কিছুই জানা গেল না, তবে কি যেন একটা খটকা আমার লেগেই রইল। এরপরে মাধবকে ডেকে পাঠালাম। দারোগা বাবু, আমি কিছুই জানি না। আমি রান্নাঘর আর নিজের ঘর ছাড়া তো কোথাও চাই না। তাছাড়া রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে চলে যাই। তবে হ্যাঁ, একটা শব্দ শুনেছিলাম, আর যেন কারোর কথা বলার শব্দ মনে হলো। কথা বলার শব্দ? কারা কথা বলছিল? জানি না। আমি তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই, 8টার মধ্যে শুয়ে পড়ি।
অনেক রাতের দিকে মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায়। সেদিনও ভেঙে গিয়েছিল, তবে রাতে আমি ঘর থেকে বেরোই না। বিছানায় এপাশ ওপাশ করছি, তখনই যেন মনে হলো চাপা স্বরে কারা কথা বলছে। কোথা থেকে শব্দ আসছিল তা মনে নেই। বাড়ির পেছন দিক থেকে কোথাও একটা শব্দ হচ্ছিল। আমি এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি। প্রথমে মনে হয়েছিল কথাগুলো ভুল শুনেছি। অনেক সময় স্বপ্নের মধ্যে এমনটা হয়। তারপরও যেন মনে হলো না, সত্যি সত্যিই কারা কথা বলছে। কিন্তু তারপরে, আচ্ছা, একটা কথা ভালো করে ভেবে বলো তো, তুমি যে শব্দ শুনতে পেয়েছিলে সেই শব্দটা কিসের? দরজা বন্ধ করার কিংবা দরজা খোলার? মাধব এক মনে খুব ভালো করে ভাবল, কিন্তু উত্তর দিতে পারল না। বুঝতে পারলাম যে সে ঘুমিয়ে পড়েছিল, তাই আর কোনো শব্দ শুনতে পাইনি। মাধবের সঙ্গে আরও কিছুক্ষণ বৈকুণ্ঠ মশাই আর পদ্মের ব্যাপারে কথাবার্তা বললাম। দেখলাম লোকটা কথা বলে কম, কিন্তু যেটুকু কথা বলে প্রয়োজনেই কথা বলে। তারপর একসময় বাইরে বেরিয়ে আসতে দেখি হালদার মশাই আর বৈকুণ্ঠ মহাশয় নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমায় দেখতে পেয়ে হালদার মশাই বলল, জেরা শেষ হয়ে গিয়ে থাকলে এবার চলুন, থানায় ফিরে যাওয়া যাক। শশীভূষণ ওখানেই থাকবে। দারোগাবাবু যখন তদন্ত করেছে তাহলে নিশ্চয়ই সব কিছু খুঁজে পাওয়া যাবে। দারোগাবাবু একটু দেখবেন আমি যেন কোনো বিপদে আবার না পড়ি। পুলিশের ঝামেলা আর এই সমস্ত বিপদ আমার একদম ভালো লাগে না। কোথায় কি বিপদ হয়েছে তার উপর আমার ঘাড়ে এসে সব কিছু যদি পড়ে, কি যে বলি। তখনকার মতো আর কোনো উত্তর আমি বৈকুণ্ঠ মশাইকে দিলাম না। নমস্কার করে সেখান থেকে বেরিয়ে গেলাম আমরা। থানায় ফিরে এসে দেখি শশীভূষণ সত্যিই বসে রয়েছে। আমায় দেখতে পেয়ে একগাল হেসে বলল, দারোগাবাবু আমায় থাকতে বলেছেন। কি ব্যাপার দারোগাবাবু, আপনার জন্য আমি কি করতে পারি? শুনেছি নদিয়ার কাছে পদ্মর ব্যাপারে তুমি খোঁজ নিতে গিয়েছিলে, তো খোঁজ খবর তো নিয়েছই, কিন্তু আর কি শুধু পদ্মর বাড়িতেই খোঁজ নিয়েছ, নাকি আশপাশ থেকেও ভালো করে খোঁজ নিয়েছ? কি যে বলেন দারোগাবাবু, প্রথমে তো পদ্মর বাড়িতেই যায়নি, প্রথমে আশেপাশে গিয়ে খোঁজ নিলাম। কেউ বুঝতেই পারেনি যে আমি পুলিশের লোক। এমনভাবে খোঁজ করলাম যেন আমি পদ্মর চেনা লোক, তাই খোঁজ করছি। অনেকেই বললো অনেক কিছু, তবে পদ্মর ব্যাপারে খারাপ তেমন কিছুই বলেনি। শুধু ওই হর্ষবর্ধন বলে একটা ছেলের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, এমনকি তার কথা বাড়ির লোকেরাও জানতো। কিন্তু হর্ষবর্ধন জেলে, গঙ্গায় নৌকো ভাসিয়ে মাছ ধরে, তাই বোধহয় বাড়ির লোকেরা ওর সাথে বিয়ের জন্য বারণ করে দিয়েছিল। বিয়ের আগে নাকি এই সমস্যা নিয়ে এক প্রস্তুত ঝামেলাও হয়েছিল, তবে তার কোনো কিছুতেই বৈকুণ্ঠ মশাইকে জানতে দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে জল এত দূর পর্যন্তই গিয়েছে। হতে পারে হর্ষবর্ধন কোনোভাবে এখানে এসে পৌঁছেছে এবং তারপর এখান থেকে পদ্মকে নিয়ে গেছে। হালদার মশাই, এমনটা কিন্তু আকসারই হচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু বাদ দিলে চলবে না। ঠিক আছে, কিন্তু এখানে এসে পদ্মকে এখান থেকে এইভাবে নিয়ে যাওয়া ব্যাপারটা কি সঠিক বা সহজ হবে? তাছাড়া রাতের বেলা কেন? দিনের বেলাতেও তো কাজটা করা যেত। পদ্ম চাইলে দিনের বেলায় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতো, কিন্তু তাহলে রাতের বেলা কেন? আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা শশীভূষণ, তুমি আশেপাশের লোকেদের কাছ থেকে তো খোঁজ খবর নিয়েছ, তাদের মধ্যে কেউ কি পদ্মর মধ্যে কোনো পাগলামির কথা বলেছে? এর আগে যতবার খোঁজ নিতে গিয়েছি দেখেছি আশেপাশের লোকেরা বিশেষ করে মেয়ে মানুষের নামে একটু নিন্দাই করে, তবে এখানে দেখলাম উল্টো। আশেপাশের লোকেরা পদ্মর ব্যাপারে ভালো কথাই বলছে, শুধু ওই হর্ষবর্ধনের সঙ্গে তার সম্পর্কটা ছাড়া। তবে পদ্মর বাড়ির লোকেরা কিন্তু তার নামে অনেক কিছুই বলল। ওই পদ্ম যাকে মা বাবা বলে মানে, যারা পদ্মকে বৈকুণ্ঠ মশাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, তারা আসলে পদ্মর মা বাবাই নয়। এর বেশি আমি আর কিছুই জানি না, তবে পদ্মকে তারা নিজের মেয়ের মতোই মানুষ করেছে। আশেপাশের লোকেদের কাছ থেকে যা শুনেছি, তার জীবনটা খুব একটা ভালো কাটেনি। খুব অত্যাচার সহ্য করতো সে। দুয়ে দুয়ে চার করতে পারলাম। শশীভূষণের কথায় বৈকুণ্ঠ মশাইয়ের মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে
বিয়ে দেওয়ার কারণটা এইবার আরও ভালো করে বুঝতে পারলাম। হর্ষবর্ধন জেলে, তাছাড়া তার অর্থও বেশি নেই। ঝামেলা হলেও পদ্ম তার কাছেই থাকবে। দূরে বিয়ে দিলে পদ্ম আর কখনোই নদিয়ায় যেতে পারবে না। তাছাড়া বৈকুণ্ঠ মশাই বিত্তবান লোক, আপাত বিপদে তার কাছ থেকে অনেক অর্থও সাহায্য পাওয়া যাবে। বলা যায় না, বয়স্ক বৈকুণ্ঠ মশাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বোধহয় বৈকুণ্ঠবাবু নিজেও কিছু টাকা দিয়েছেন। হালদার মশাই জানালেন, বৈকুণ্ঠ মশাই জানিয়েছেন বিয়ের সমস্ত খরচ তিনি নিজেই বহন করেছিলেন। এবার বুঝতে পারছি ব্যাপারটা কেন। কিন্তু হালদার মশাই, এত কিছুর পরেও আসল ব্যাপারটা কিন্তু এখনো অজানাই থেকে যাচ্ছে। আমরা যেটার জন্য খোঁজ করছিলাম, পদ্ম কোথায় যেতে পারে সেই ব্যাপারটা। এই হর্ষবর্ধনের ব্যাপারেও একবার খোঁজ নিতে হবে। শশীভূষণ, হর্ষবর্ধনের ব্যাপারে কি খোঁজ নিয়েছ? আমি তো ভেবেছিলাম হর্ষবর্ধনের বিয়ে হয়ে গেছে। আমি কায়দা করে হর্ষবর্ধনের কাছেও গিয়েছিলাম। সে বেচারা বড্ড ভালো মানুষ। সে পদ্মর কথা বলতে বলতে কেমন যেন চুপ করে গেল। অনেক কিছুই বলল, তবে পদ্ম হারিয়ে গেছে শুনে ভীষণ কষ্ট পেল। আমার মনে হয় না যে হর্ষবর্ধনের সাথে পদ্ম গিয়েছে। হর্ষবর্ধন নিজের বাড়িতে পুরো বাপ মায়ের সঙ্গেই রয়েছে। তাদেরকে ছেড়ে সে যে এখানে আসবে তা আমার মনে হয় না। আর যদি সেটা হতো তাহলে তো। শশীভূষণ কনস্টেবল হলেও অভিজ্ঞ লোক। তার বয়স হয়েছে যেমন, তেমন তার কাজের প্রশংসাও হালদার মশাই মাঝে মধ্যেই করে থাকে। উপস্থিত বুদ্ধিও তার বেশ রয়েছে। তার কথা শুনে বুঝতে পারলাম হর্ষবর্ধনকে সে সন্দেহ করতে চাইছে না। সে নিজের চোখে সবাইকে দেখে এসেছে এবং কথাও বলেছে। তাছাড়া কেউ যদি পরস্ত্রীকে চুরি করে নিয়ে যায়, তাহলে সে এমনভাবে খোলামেলাভাবেই বা থাকবে কেন? তারও তো বিপদের আশঙ্কা থাকতেই পারে। একমাত্র যখন বিপদের সংখ্যা থাকবে না, তখনই তো সে স্বাভাবিক এবং নিরল হয়ে কথাবার্তা বলতে পারবে। দেখুন দারোগা মশাই, এই কারণেই কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। এই হর্ষবর্ধনের সঙ্গে যদি পদ্ম না গিয়ে থাকে, তাহলে সে গেল কোথায়? আচ্ছা, এমনটা তো একবারও ভেবে দেখিনি। যদি এমনটা হয়, পদ্ম কোথাও না গিয়ে থাকে, অন্য কোনো ব্যাপার হয়ে থাকে। আমার কথায় শশীভূষণ আর হালদার মশাই দুজনেই বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি আর কিছু বলতে পারলাম না। কয়েকটা খটকা আমার লেগেছিল। সেই খটকাগুলো পুরোপুরি সমাধান না করা পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। তাই বাধ্য হয়েই বললাম, আমার একটা দিন সময় লাগবে। কয়েকটা ব্যাপার আমার মনে হচ্ছে একটু খোঁজ খবর করা দরকার। আচ্ছা হালদার মশাই, একটা কাজ করলে হয় না? সাদা পোশাকের একজন অন্তত এই শশীভূষণই থাক। শশীভূষণ সামান্য পোশাক বদলে আবার বৈকুণ্ঠ মশাইয়ের বাড়ির চারপাশে নজর রাখুক। আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা আমরা দেখতে পাচ্ছি না। হালদার মশাই আমার কথা মতোই কাজ করলেন। তবে আমার কথায় যে সে রীতিমতো ভরসা করতে পেরেছে সেটা কিন্তু মনে হলো না। সেদিন কোনো রকমে কেটে গেল। ওই দিন সকালের গোটা ব্যাপারটা নিয়ে ভাবতে বসলাম। পদ্ম নিরুদ্দেশ। পদ্ম কোথায় গেছে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। পদ্ম যাওয়ার প্রথম জায়গা ছিল নদীর কাছে তার বাপের বাড়িতে। তবে সেখানকার অবস্থা শশীভূষণের কাছে যা শুনেছি, তাতে সেখানে যাওয়ার কথা নয়। দ্বিতীয়, হর্ষবর্ধনের সঙ্গে কোথাও চলে গিয়ে থাকার কথা। কিন্তু হর্ষবর্ধন তো ওখানে বহাল তবিয়তেই রয়েছে এবং পদ্ম নিরুদ্দেশ হওয়ার কথা শুনে সে বেশ চিন্তিত। তখন সেদিকটাও বাদ দেওয়া যায়। এখন যদি না হর্ষবর্ধন মিথ্যে কথা বলে, আর যদি না শশীভূষণ মিথ্যে কথা বলে, হর্ষবর্ধনের উদ্দেশ্য থাকলেও ব্যাপারটা কিন্তু মিলছে না। তাহলে সে এভাবে এখানেই বা থাকবে কেন? আর একটা ব্যাপার হতে পারে, পদ্ম নিরুদ্দেশী হয়নি, তাকে কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু সেটাই বা কেন? সারাটা দিন এসব নিয়ে ভাবার পরে একটা আশ্চর্য চিন্তা আমার মাথায় ঢুকলো। পরদিন সকালে হালদার মশাই এবং শশীভূষণকে সঙ্গে নিয়ে পৌঁছলাম বৈকুণ্ঠ মশাইয়ের বাড়িতে। বৈকুণ্ঠ মশাই আমাদের তিনজনকে দেখতে পেয়ে বেশ অবাক হলেন। বসতে দিয়ে চায়ের কথা বলতেই আমি উঠে মাধবের সঙ্গে কথা বলতে চলে গেলাম। মাধবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর একটা ব্যাপারে নিশ্চিত হতেই চোখের ইশারায় হালদার মশাইকে একটা ব্যাপার বুঝিয়ে দিলাম। আগে থেকেই হালদার মশাইয়ের সঙ্গে কথা হয়েছিল। হালদার মশাই শশীভূষণকে বাইরে পাঠিয়ে দিল আর আমরা ঘরেই রইলাম।
হালদার মশাই বৈকুণ্ঠ মশাইয়ের সঙ্গে কেসের ব্যাপারে এদিক ওদিক কথা বলতে লাগলো। সুযোগ বুঝে আমিও বাইরে বেরিয়ে যাই। তারপর শশীভূষণের সঙ্গে মিলে আমি আর শশীভূষণ বাড়ির পেছনের দিকে বাগান যেখানে রয়েছে তার আশেপাশের ফাঁকা জায়গাগুলো ভালো নজর ফেলে দেখতে লাগলাম। আর দেখতে দেখতে একসময় চোখ পড়ে গেল একটা জায়গায় যেখানে বেশ কয়েকটা ছোট ছোট গাছ লাগানো রয়েছে। তার পাশের খানিকটা জায়গা যেন সদ্য করা হয়েছিল, তারপরে আবার মাটি চাপা দিয়ে ব্যাপারটা বোঝানো হয়েছে। তবে বিশেষ একটা কারণে জায়গাটা অন্যরকম থেকে গেছে। সদ্য খোঁড়া জায়গায় যতই আশেপাশের মাটি এনে রাখা হোক না কেন, তবুও সামান্য একটা পার্থক্য থেকেই যায়। শশীভূষণ একসময় মালির কাজ করত, তাই শশীভূষণ এ সমস্ত খুব ভালোই চেনে। তাই আমি ইচ্ছে করেই শশীভূষণকে নিয়ে এসেছিলাম। মাধবের সঙ্গে আগেই কথা হয়েছিল, সে একটা কোদালের ব্যবস্থা করে দিয়েছিল। মাধবও আমাদের সঙ্গে বাইরে বেরিয়ে এসেছিল। জায়গা মতো শশীভূষণ খুঁড়তে লাগলো। বেশ কিছুক্ষণ খুঁড়তে খুঁড়তেই একটা পচা গন্ধ আমাদের নাকে এসে ধাক্কা দিল। ততক্ষণে জানালা দিয়ে বৈকুণ্ঠ মশাইও ব্যাপারটা দেখতে পেয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন, এবং তার সঙ্গে এসেছেন হালদার মশাইও। কি ব্যাপার, আপনারা আমার বাড়ির বাগানে এইভাবে ঘোরাঘুরি করছেন কেন? আপনি পুলিশের কাছে গিয়েছিলেন একটা বিশেষ প্রয়োজনে, পদ্ম কোথায় সেটা খুঁজে দেওয়ার জন্য। সেই কাজটাই করছি। পদ্ম কোথায় আছে সেটাই খুঁজছি। মানেটা কি? আর এমন পচা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? এতদিন হয়ে গেল তো, প্রায় তো হপ্তাখানেক। মৃতদেহ পচলে গন্ধ তো বেরোবেই, কিন্তু ওটা বাইরে চালান করার সময়টা বোধহয় পাননি। কিন্তু পুলিশের কাছে কেন গেলেন বলুন তো? কেউ কি কিছু দেখেছিল? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, আমার মিথ্যে কোনো ব্যাপারে আমাকে জড়াবেন না, তার চেষ্টাও করবেন না। পদ্মকে আমি খুন টুন কিছু করিনি। সে কোথায় চলে গিয়েছে তা আমি জানি না। আমরা তো একবারও বলিনি পদ্মকে আপনি খুন করেছেন, কিংবা পদ্ম যে খুন হয়েছে সে কথাও তো আমরা বলিনি। আমরা শুধু আপনার বাগানের খোঁড়াখুঁড়ি করতে গিয়ে একটু পচা গন্ধ পেয়েছি। হরিসাধন এসে দাঁড়িয়েছিল, সুযোগ বুঝে কেটে পড়বার চেষ্টা করছিল, কিন্তু শশীভূষণ তার ঘাড়ের কাছটা চেপে ধরল, বলল, একদম এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। দারোগাবাবু যা বলবে তা চুপ করে শুনবেন। বৈকুণ্ঠ মশাইয়ের কপালে ততক্ষণে বেশ ঘাম দেখা দিয়েছে। মাধব আস্তে আস্তে বলল, তার মানে রাতের বেলা আমি যে শব্দগুলো শুনেছিলাম সেগুলো সত্যি? বাবু আর হরিসাধনের মধ্যে কথা হচ্ছিল তখন? মৃতদেহটা তো কাপড়ে জড়ানো রয়েছে, এটা এখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি হাত দেবেন না। আমি এখনও আরও লোক আনছি। বলা তো যায় না, বা আরও কোনো প্রমাণ থাকতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি হাত দেবেন না। কথাটা বলে হালদার মশাই আমার কানের কাছে মুখ এনে বললেন, বৈকুণ্ঠ মশাই বড্ড ধূর্ত লোক, তার ওপর মহলে চেনাশোনাও রয়েছে অনেক। তার বাড়িতে বাগানে মৃতদেহটা খুঁজে পেয়েছি। প্রাথমিকভাবে তাকে সন্দেহ করতে পারি, কিন্তু খুনের ব্যাপারটা যে তিনি ঘটিয়েছেন এ ব্যাপারে শক্ত কোনো প্রমাণ না থাকলে কিন্তু কেসটা সমাধান করা যাবে না। চিন্তা নেই, হরিসাধন সমস্ত কিছুই স্বীকার করবে। সে ভয় পেয়েছে। তাছাড়া মাধব তো রইলই, আমরাও রইলাম। বৈকুণ্ঠ মশাই এত সহজে বাঁচতে পারবেন না। শশীভূষণ থানায় চলে গেল আরও লোক আনতে, আর তার সঙ্গে একটি ঘোড়ার গাড়ির ব্যবস্থাও করা হলো। গাড়িতে করে মৃতদেহ তুলে দেওয়া হলো। সেই গাড়ি হালদার মশাই, বৈকুণ্ঠ মশাই আর হরিসাধনকে নিয়ে চলে গেল। পরে আমি, মাধব, শশীভূষণ অন্য একটা গাড়ি করে এলাম। সেদিনের জন্য খুনের অভিযোগে ওদের দুজনকেই থানায় রাখা হলো। জিজ্ঞাসাবাদ করতে থানায় সমস্ত কিছুই জানা গেল, যদিও আমি এমনটাই আন্দাজ করেছিলাম। থানায় বসে লকআপের ওপরে বসে থাকা বৈকুণ্ঠ মশাইকে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি হয়েছিল বলুন তো? পদ্মর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো হয়নি, তাই তো? কিন্তু তাই বলে খুন করতে হলো কেন? অন্য কিছু কারণ ছিল? অন্য কারণ ছিল, অনেক কারণ। তার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকে কখনোই তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি, অথচ তাকে পছন্দ হয়েছিল বলেই আমি বিয়ে করেছিলাম। শুধু তাই নয়, বয়সও তার কম ছিল। তাছাড়া পদ্মর সঙ্গে বিয়ের জন্য তার বাবা মাকে বেশ কিছু টাকাও আমাকে দিতে হয়েছিল।
তবে তারপরে ওদের সঙ্গে এমন সম্পর্কে আমি রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলাম। পদ্মর মধ্যে যে পাগলামির কথা আপনি বলেছিলেন এই ব্যাপারটা একেবারে মিথ্যে ছিল। পদ্মর মধ্যে এমন কোনো ব্যাপার ছিল না। মাধবের সঙ্গেই আমি কথা বলে এই ব্যাপারে জানতে পেরেছিলাম, কিন্তু আমি কিছুই জানতে পারিনি। অথচ হরিসাধন বলছে এই ব্যাপারে সে অনেক কিছু দেখেছে। তখনই আমার খটকা লেগেছিল। যতই হোক না কেন, এক বাড়িতে যদি মানসিক বিকারগ্রস্ত কেউ থাকে, বিশেষ করে নতুন বউ, এক্ষেত্রে মাধবের মতো পুরনো লোক সেই ব্যাপারে কিছু জানতে পারবে না, তা তো হতে পারে না। আমার কিছুই করার ছিল না। সে রাতে অনেকক্ষণ ধরে এই নিয়ে পদ্মর সঙ্গে আমার ঝামেলা হয়। তাকে আমি বারবার সমস্তটাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। সে বারবার আমায় শাসিয়েছিল যে সে সুযোগ পেলেই। আমি তো কখনোই আপনাকে বিয়ে করতে চাইনি। আমার মা বাবা ছোটবেলায় মারা যায়, তারপরে আমার আত্মীয়দের কাছেই আমি মানুষ হয়েছি। তারা টাকা নিয়ে আমায় আপনার কাছে বিক্রি করে দিয়েছে। তবে আমি তো বিক্রি হয়ে যাইনি। তখন কিছু বলতে পারিনি, কারণ ওরা আমায় ভয় দেখিয়েছিল। যদি আমি তাদের কথা না শুনতাম তাহলে ওরা হর্ষবর্ধনের ক্ষতি করবে। কিন্তু এখন তো আমার আর সেই ভয়টা নেই। আমি সুযোগ পেলেই এখান থেকে চলে যাব। কিন্তু তাতে তো আমার ক্ষতি। আমি এতগুলো টাকা দিয়েছি, তার ওপর দেখো, সত্যি বলছি, আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি। কিন্তু আমি তো করিনি। আমি আপনাকে পছন্দ করিনি। আমি কোনো রকমের ঝামেলা চাই না, তাই এখনো পর্যন্ত সব কিছু চুপ করে শুনছি। আর কয়েকটা দিন গেলে আপনি আমায় বাপের বাড়ি দিয়ে আসবেন। ওখানে গিয়ে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। এখানে না হয় ফিরে এসে বলবেন হ্যাঁ আমি মরে গেছি। আমি এখানে থাকলে আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া দুই আমার কাছে সমান। রাতে অনেকক্ষণ ধরেই বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না, এখানে থাকতেই চায় না। তারপর কথা কাটাকাটি হতে হতে একসময় রাগের মাথায় তাকে একটা ধাক্কা দিই। পদ্ম ছিটকে গিয়ে পড়ে ওই দেওয়ালের কাছে। তখনই মাথায় আঘাত লেগে সঙ্গে সঙ্গেই। এই কারণেই আপনি সেদিন একবারও আমাদের দোতলায় যাওয়ার কথা বলেননি। আমারও ব্যাপারটা মনে হয়নি, তবে দুতলায় গেলে নিশ্চয়ই আমরা কিছু পেতাম, তাই না? কিছুই পেতেন না। রক্ত তো হরিসাধন পরিষ্কার করে দিয়েছিল। কাপড়ে মুড়ে নিয়ে মৃতদেহটা সিঁড়ি দিয়ে নামিয়ে আমি আর হরিসাধন বাইরে বেরিয়ে গিয়েছিলাম। মাধব সন্ধ্যায় ঘুমিয়ে পড়ত। 8টার মধ্যে সে ঘুমোতে চলে যায়। তবে সে রাতে মাধবের যা ঘুমটা ভেঙে গিয়েছিল তা তো আর আমার জানা ছিল না, আমি জানতে তো পারিনি। অনেক চাপা স্বরে আমরা কথা বলেছিলাম। মাধবের বয়স হলে তার কান কিন্তু ঠিকই ছিল। তাই তো আমি উঠে পড়লাম। সমস্ত ব্যাপারটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। বৈকুণ্ঠমশাই অনেক কম বয়স্ক পদ্মকে বিয়ে করেছিল। ভেবেছিল পদ্ম সমস্ত কিছুই মেনে নেবে, কিন্তু পদ্ম সে সমস্ত কিছু মানতে পারেনি। চলে যাওয়ার ভয় দেখাতো, কিন্তু চলে যায়নি। সে চাইলে যে কোনো সময় বেরিয়ে পড়তে পারত, কিন্তু সে বেরিয়ে পড়েনি বৈকুণ্ঠমশাইয়ের মান সম্মানের কথা ভেবে। তবে বৈকুণ্ঠমশাইয়ের রাগের ফলে দুর্ঘটনাটা ঘটে যায়। তবে মাধবের সেই রাত্রে ঘুম ভেঙে যাওয়ায় কথাবার্তা শুনতে পায়। সমস্ত কিছু মিলিয়ে তদন্তে আমার কয়েকটা খটকা ছিল, সেগুলো সমাধান করতেই সমস্তটা বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে আসতে পেছন থেকে হালদার মশাই ডাকলেন, আরে শুনে যাও দারোগাবাবু, শুনে যাও। বলছি এদিকটা তো হয়ে গেল। বৈকুণ্ঠ মশাই আর হরিসাধন দুজনকেই আপাতত পুলিশের হেফাজতে রাখছি। তবে এ ব্যাপারে তো পদ্মকে যারা পালন করেছে আর কি, তাদেরকে তো টানা দরকার। আর আসল সমস্যা কিন্তু তাদের জন্যই হয়েছে। কথাটা আমার মাথায় ছিল না। এখন কথাটা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, আমরা শুধু আসল ঘটনা আর অপরাধীকে দেখি, কিন্তু অপরাধের পেছনে যে কারণগুলো থাকে সেগুলোকে একেবারে এড়িয়ে যায়। হালদার মশাই, আপনি যা বলেছেন তা একদমই ঠিকই বলেছেন। ওদেরকেও টানা দরকার। তাছাড়া কত টাকায় বৈকুণ্ঠ মশাইয়ের কাছে বিয়ের নামে পদ্মকে বিক্রি করা হয়েছিল সেটাও তো জানা দরকার। আমি রওনা দিলাম আমার বাড়ির থেকে। এদিকটা তো মিটল, কিন্তু বড় সাহেবের ওদিকটা একবার দেখা দরকার। কি জানি রাগ করে বসে থাকবে কিনা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক
এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।